আমার ঠোঁটে তোমার সেই প্রথম চুমু আজও ফুরিয়ে যায়নি ঠাকুরপো, অথচ আমার জীবন ফুরিয়ে যেতে চলল। আবার খেই হারিয়ে ফেলেছি। তোমার মতো গুছিয়ে যদি লিখতে পারতাম, অথচ না লিখেও উপায় নেই। অনেক কথা যে বলার আছে তোমাকে। পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে সব 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 কথা বলে যেতে চাই, উজাড় করে। যদি একবার কাছে পেতাম তোমাকে, খুব আদর করতাম, তখন আর এত কথা বলতাম না হয়তো। কিন্তু তোমাকে আজকাল শুধু দূর থেকে দেখি। গত 4 মাস তোমার বিয়ে হয়েছে। গত 4 মাসে ঠাকুরপো কত দূরে সরে গিয়েছো তুমি। কি করে পারলে গো? তুমি কি জানো ঠাকুরপো, নন্দনকাননের সব গাছ মরে গেছে এই কমাসে। জল না পেয়ে, যত্ন না পেয়ে, আদর না পেয়ে মরে গেল তারা। আমাদের সাধের নন্দনকানন আদরের উপবাসে মরল ঠাকুরপো। ঠাকুরপো, গত 4 মাস তুমি তোমার নতুন বউকে নিয়ে ব্যস্ত। তোমার নতুন বউঠান এখন পুরাতন। আজকাল তুমিও তোমার জ্যোতি দাদার মতো বাড়ি ফেরো না। মাঝে মধ্যেই রাত কাটাও মেজ বউ ঠাকুরনের বাড়িতে। সেখানে যে চলছে তোমার বালিকা বধূর মাজা ঘষা, মেজ বউ ঠাকুরনের নিজের হাতে। তোমার বন্ধ ঘরের দিকে তাকিয়ে কত বিকেল, সন্ধে, রাত কেটে যায় আমার। সব থেকে অসহ্য একলা আমার দুপুর বেলা। তোমার পায়ের শব্দ শুনতে পাই সারাক্ষণ। মনে হয় এই বুঝি এলে তুমি, নতুন বউঠান, চলে এলাম তোমার কাছে। এ কথা বলে আমার পাশে শুয়ে পড়লে। কদিন আগে আর পারলাম না, ঢুকে পড়লাম তোমার ঘরে। ঢুকে দেখলাম পাথরের টেবিলে তোমার কবিতার খাতাটি উপর করে রেখে গেছো তুমি, যেন কোনো কবিতা লিখতে লিখতেই উঠে গেছো। বুকের ভেতরটা টনটন করে উঠল। তোমার বিয়ের পরে এই কমাস আর একটিও কবিতা পড়ে শোনাওনি আমাকে। ঠাকুরপো, তুমি তো বলেছিলে আমার জন্যই তুমি লেখো তোমার সব লেখা। তোমার লেখার মধ্যে লুকোনো থাকে অন্য লেখা, যা শুধু আমি পড়ব, আমি বুঝবো। সে লেখা আর কারো জন্য নয়। কেন মিথ্যে বলেছিলে ঠাকুরপো? এই ছলনার কি কোনো প্রয়োজন ছিল? প্রাণের রবি, আমি তোমাকে কখনো কোনো মিথ্যে বলিনি। আমার মধ্যে কোনো ছলনার আশ্রয় ছিল না। আমি পেয়েছি তোমার ভালোবাসা ঠাকুরপো। আর কোনো মেয়ে ভাবে তোমার ভালোবাসা কখনো পাবে না হয়তো। আমার জীবনটা সার্থক। সেই ভালোবাসা হারিয়ে আমার বেঁচে থাকার কোনো অর্থ হয় না। ঠাকুরপো, বলতে লজ্জা করছে, তবু না বলেও পারছি না। আমি কখনো কখনো লুকিয়ে চুরিয়ে তোমার কবিতার খাতা পড়ি, আর তখন খুব কান্না পায় আমার। সবে বিয়ে করেছো তুমি, খুব স্বাভাবিক তোমার কবিতায় এখন এত আদর, অত শরীর ছড়িয়ে থাকবে। তবু আমার খুব কান্না পায়, কষ্ট হয়, বুকের শিরায় টান ধরে। মনে হয় আমার অপমান এতদিনে সব পূর্ণ হলো। তোমার একটি কবিতার নাম স্তন। চমকে উঠলাম নাম দেখে। এ তো তোমারই হাতের লেখা। স্তন শব্দটি ফুলের মতো ফুটে আছে তোমার অনিন্দ সুন্দর হস্তাক্ষরে। তুমি লিখেছ, সহসা আলোতে এসে গেছে যেন থেমে, শরমে মরিতে চায় অঞ্চল আড়ালে। এই লাইন দুটি আমার গলা চেপে ধরল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। একটি প্রশ্ন অসুখের মতন ছড়িয়ে পড়ল সমস্ত শরীরে। কোথাও কি ভাবনি তুমি আমার কথাও? একবারও না। আরেকটি কবিতায় চোখ গেল আমার। কবিতার নাম চুম্বন। তুমি লিখেছ, 2টি তরঙ্গ উঠি প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় 2টি অধরে। প্রেম লিখিতেছে গান কোমল আদরে, অধরেতে থরে থরে চুম্বনের লেখা। ঠাকুরপো, সত্যি কথা বলো, তোমার কি একবারও মনে পড়েনি নন্দনকাননে সেই বৃষ্টির আড়াল,
সেই আদর, সেই নিবিড় আলিঙ্গন আর চুম্বন, এই লাইনগুলোর মধ্যে কি তোমার আমার আদর এতটুকুও নেই ঠাকুরপো? বলো, বলো না, বলো। প্রাণের রবি, পাথরের টেবিলে তোমার খাতাটি উপুর করা আছে দেখে মনে হলো না থাক, আবার তোমার লেখা পড়ে যদি কষ্ট পাই আমি, যদি আবার নিঃশ্বাস বন্ধ হয়ে বুকের শিরা ছিঁড়ে যায়, কষ্ট সহ্য করার ক্ষমতা আমার আর নেই রবি। পরক্ষণেই মনে হলো হয়তো এমন কিছু লিখেছ যা আমার মন ভালো করে দেবে, যে লেখার মধ্যে লুকোনো থাকবে অন্য লেখা, যে লেখা শুধু আমি পড়ব, সেই লেখা আর কেউ বুঝবে না। আমি খাতাটি খুলতেই চোখে পড়ল এই 2 লাইন। হেথা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ হয়েছে। পরের ঘটনা আমার কিচ্ছু মনে নেই রবি। আমি কি করে তোমাদের ঘর থেকে আমার ঘরে এসেছিলাম আজও মনে পড়েনি আমার। শুধু মনে আছে যখন চেতনা ফিরল তখন রাত্রির হয়ে গেছে, আমি আমার বিছানায়, ঘর অন্ধকার। ঠাকুরপো, কে ছিলেন? আমার মা। তোমরা তাকে কখনো কোথাও দেখেছ? কখনো কি আমি পেয়েছি মায়ের আদর? 4 কন্যার জন্ম দিয়েছিলেন আমার মা। বড়দা আর মনোরমা আমার 2 দিদি, আর শ্বেতাম্বরী আমার ছোট বোন। আমি শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। শুধু বাবার নামেই আমার পরিচয়। কোথায় হারিয়ে গেলেন আমার মা, তাকে আমার মনেই পড়ে না। তোমার নতুন দাদাকে আমার মায়ের কথা কোনোদিনও জিজ্ঞেস করতে সাহস হয়নি। আমার বাবা তার সব অপমান সত্ত্বেও এক অর্থে তো ঠাকুর বাড়িরই ছেলে, তাই এ বাড়িতেই আমার জন্মের আগে তার স্থান হয়েছিল। তার বাসা ছিল জোড়াসাঁকোর বিরাট বাড়িটার নিচের তলায়, পায়রার খোপের মতো একটি ঘরে। আমার জন্ম কোথায় ঠাকুরপো? হাড়কাটা গলিতে, নাকি তোমাদের বাড়ির নিচের তলায়, যেখানে তোমরা আশ্রয় দিয়েছিলে গরিব আত্মীয় স্বজনদের? ঠাকুরপো, আমি তোমাকে দেখতাম দূর থেকে, তুমি নামতে না নিচের তলায়। কোনো দিনও আসোনি আমাদের বাড়ি, কেনই বা আসবে? কত বড় ধনী পরিবারের ছেলে তুমি। তুমি তখন বছর 6 হবে, আমি 8। তোমাকে দেখতাম দূর থেকে, দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তুমি দাঁড়িয়ে থাকতে। তোমার দৃষ্টি থাকতো আকাশ পানে। মাঝে মাঝে তুমি খেলা করতে বাগানে, ইচ্ছে করতো তোমার সঙ্গে গিয়ে খেলা করি। একদিন তখন তুমি আমার খুব বন্ধু। সে যখন নন্দনকানন করছি দুজনে মিলে, তুমি বিলেত থেকে ফেরার পরেই তখন তোমাকে জিজ্ঞেস করেছিলাম, ঠাকুরপো, আমাকে মনে পড়ে তোমার? কেমন ছিলাম আমি এবাড়ির বউ হওয়ার আগে তোমাদের নিচের তলায়? কথাটা শুনেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেলে তুমি, খুকরে গেলে ভেতর থেকে। শুধু বললে, মনে তো পড়ে না কিছু? আমি বললাম, কিছু মনে পড়ে না? আমি নিচের তলা থেকে দেখতাম তোমাকে, তুমি যখন এসে দাঁড়াতে দক্ষিণের বারান্দায়। একদিন তোমাকে দেখে হাত নেড়েছিলাম, মনে কি পড়ে তোমার? তুমি বললে, নিচের দিকে দেখতামই না আমি তো আকাশ দেখতাম। তোমার আকাশ দেখতে ভালো লাগতো না? আমি বললাম, আবার ঘর থেকে আকাশ দেখা যেত না। আমার তো তোমার মতো বারান্দা ছিল না ঠাকুরপো। হয়তো আমার কথা শুনে খুব কষ্ট হয়েছিল তোমার। কোনো কথা বললে না। নন্দনকাননের চাপা গাছ থেকে একটা স্বর্ণ চাপা তুলে হঠাৎ গুজে দিলে আমার খোপায়। প্রাণের ঠাকুরপো, যে অবস্থার মধ্যে কেটেছিল আমার শৈশব, সেখানে কোনোদিনও পৌঁছায়নি তোমাদের বড় বাড়ির কোনো রোশনায়, হাসি, গান, আনন্দ। ঠাকুর বাড়ির ফরমাস খাটা বাজার সরকারের কালো রোগা মেয়েটার জীবনের সঙ্গে তোমার জীবনের কোনো মিল ছিল না তোমার নতুন দাদার সঙ্গে আমার বিয়ে হওয়ার আগে।